সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আগুনের বলয়ে আটকে আছেন নেতানিয়াহু, তিনি জানেন না কি করবেন। সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক। ভারত সীমান্তে তুরস্কের তৈরি বাইরাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, যা বলছে এএনআই এর প্রতিবেদন। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জেলনাস্কিকে। রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার অনেকে, মাস জুড়ে চলবে অভিযান। আমেরিকার দেয়া বেশিরভাগ আব্রামস ট্যাঙ্ক হারিয়েছে ইউক্রেনের বাহিনী। এবং যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আগুনের বলয়ে আটকে আছেন নেতানিয়াহু, তিনি জানেন না কি করবেন। ইসরায়েল বিষয়ক একজন বিশেষজ্ঞ আহমেদ সাদিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গভীর সংকট ও দুর্দশার মুখোমুখি হয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেননি এবং তার চরমপন্থী মন্ত্রিসভা একটি গভীর সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন। তিনি আরো বলেন, নেতানিয়াহু জানেন যে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা তার মন্ত্রিসভার চিন্তাভাবনার পরিপন্থী এবং এই বিষয়ে যে কোনো পদক্ষেপ তার মন্ত্রিসভার পতন ঘটাতে পারে। তাই নেতানিয়াহু একটি মধ্যম পথ খুঁজছেন, কেননা একদিকে তিনি তার মন্ত্রিসভাকে পতনের ঝুঁকি থেকে রক্ষা করতে চান, অন্যদিকে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সাথে বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করে ইসরায়েলি বন্দীদের পরিবারের পক্ষ থেকে সৃষ্ট চাপ মোকাবেলা করতে চান। তিনি স্পষ্ট করে বলেছেন, নেতানিয়াহু নিজেকে দুটি আগুনের মাঝখানে দেখতে পাচ্ছেন, একদিকে ইসরায়েলি জনগণের ক্ষোভের আগুন এবং অন্যদিকে তার চরমপন্থী মন্ত্রিসভার কঠোর অবস্থান। তারা জানে না কিভাবে এই সংকট ও দুর্দশা থেকে বেরিয়ে আসতে হবে। সাম্প্রতিক যুদ্ধে গাজা ফ্রন্টে নেতানিয়াহু কিছুই অর্জন করতে পারেননি। নেতানিয়াহু বন্দি বিনিময় প্রক্রিয়া বন্ধ করে দিয়ে হামাসকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি এক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন। এ বিশেষজ্ঞ আরো বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বন্দীদের হস্তান্তরের প্রক্রিয়াটি ভালোভাবে পরিচালনা করেছে এবং হস্তান্তর অনুষ্ঠানের সময় অসংখ্য বার্তা পাঠিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ বাহিনীর শক্তিশালী সামরিক উপস্থিতি দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা, যার অর্থ প্রতিরোধ যোদ্ধারা অনুকূল অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, আমি মনে করি গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার জন্য আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনে হুমকির পর যুদ্ধ আবার শুরু হলে ইসরায়েল হামলার মুখে পড়বে। এই কারণে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী দ্বিধাগ্রস্ত এবং গভীর সংকটে আছেন এবং তিনি জানেন না কি করবেন। সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ার কুনেত্রা প্রদেশের মাসারা শহরে অবস্থান নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তথ্য জানিয়েছে পার্স টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা হেলিকপ্টার ও ড্রোন সহ ওই এলাকায় প্রবেশ করে মাসারা এবং আল তাইয়া শহরের মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দারা এবং কুনেত্রা প্রদেশের সীমান্তবর্তী তালাল মাল এলাকায়ও পৌঁছে গেছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি সিরিয়ার ভূখণ্ডে অনেক গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের ঘটনা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করে। ইসরায়েলি সেনারা দারা ও কুনেত্রা প্রদেশে গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে। এছাড়া বাশারের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলে একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবিসহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়। অধিকৃত ভূখণ্ডের বীরশেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যালস ও সাউথের প্রকৌশলী ডরন বোগাবোজাকে 2 মার্চ একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করার এবং ইরানের তথ্য পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীরা দাবি করেছেন যে বোকোবোজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন। গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এই ইঞ্জিনিয়ার সম্পূর্ণ সচেতনভাবে এবং জেনে শুনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন। ভারত সীমান্তে তুরস্কের তৈরি বাইরাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, যা বলছে এএনআই এর প্রতিবেদন।
ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্টার TB2 ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান করতে দেখা গেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রে বরাত এই প্রতিবেদনে বলা হয়, নজরদারির জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি ড্রোনগুলো উড়াচ্ছে বাংলাদেশ। এতে উদ্বিগ্ন দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের এ ধরনের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা নিয়েছে ভারত। বার্তা সংস্থাটি দাবি করে, মাঝে মধ্যে নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাইরাক্টার ড্রোনগুলো উড়াচ্ছে। তবে সেসব সীমান্ত ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরেই উড়ানো হচ্ছে। ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ায় ভারত উদ্বিগ্ন হলেও প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বের 30টি দেশের বেশি বাইরাক্টার TB2 ড্রোন বিক্রি করছে তুরস্ক। সিরিয়া, লিবিয়া, আজারবাইজানে ইউক্রেন সংঘাতে বেশ সাফল্য দেখিয়েছে তুরস্কের নির্মিত এই ড্রোন। তুরস্কের বেকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্টার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করে। এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এমনকি অনেক দূরে উড়ে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এসব ড্রোন। এদিকে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সীমান্ত সংলগ্ন এলাকার 1 মাসব্যাপী T-90 ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং সফলভাবে মহড়া শেষ করেছে। মহড়াটি সিকিম ও শিলিগুড়ি করিডোরে সুরক্ষা নিশ্চিত ও যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে করা হয়। মহড়ায় সেনারা T-90 ট্যাঙ্কের পাশাপাশি মর্টার, ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্ত ও নজরদারি করেন। মহড়ার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে ব্যবহৃত কৌশল ও প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জেলেনস্কিকে। বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাম প্রকাশ অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে ফক্স নিউজ। গেল শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে গণমাধ্যমের সামনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে ভেস্তে যায় কিয়েভ ও ওয়াশিংটনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়টি। সেই ঘটনায় উত্তাপ এখনো কমেনি। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ওভাল অফিসের ঘটনার জন্য জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানায় ফক্স নিউজ। নাম প্রকাশ অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি দাবি করেন, মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে জানিয়েছেন, খনিজ চুক্তি ইস্যুতে কিছুই হবে না যতক্ষণ না জেলেনস্কি তার আচরণের জন্য ক্ষমা চান। এর আগে রোববার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার আবারও ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত হলে জানান তিনি। এরপরে মার্কিন কর্মকর্তার বরাতে তথ্য জানালো ফক্স নিউজ। তবে একই দিন ইউক্রেনের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, ট্রাম্প ও ভেন্সের কাছে মাথা নত করবেন না জেলেনস্কি। এদিকে ইউক্রেন যুদ্ধের বন্ধের পাশাপাশি হোয়াইট হাউস রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মস্কোর উপর নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা। মার্কিন সূত্রে বরাতে এই তথ্য জানায় সংস্থাটি। সূত্রের তথ্য মতে হোয়াইট হাউস পররাষ্ট্র এবং অর্থ বিভাগকে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে, যেগুলো শিথিল করা হতে পারে। আগামীতে মার্কিন কর্মকর্তারা রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করতে পারেন বলেও জানায় ওই সূত্র। এরই মধ্যে রাশিয়ার বেশ কিছু প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব তৈরি করেছে বলে জানা গেছে। রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার অনেকে, মাস জুড়ে চলবে অভিযান। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে প্রকাশ্যে খাবার খাওয়ায় 20 জন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে খাবার বিক্রি করাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 3রা মার্চে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নাইজেরিয়ার কোন প্রদেশের ইসলামিক পুলিশ হিজবাই গ্রেপ্তার অভিযান চালিয়েছে। হিজবার ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিন উদ্দিন জানান, রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান চলবে, তবে এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য। অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তিনি আরো বলেন, একজন প্রাপ্তবয়স্ক মুসলমানকে রমজানে প্রকাশ্যে খাবার খেতে দেখা হৃদয় বিদারক। এটি রমজানের প্রতি অসম্মান, যা মেনে নেওয়া হবে না। গ্রেপ্তারকৃত 25 জনকে শরিয়া আদালতে হাজির করা হবে এবং সেখানে তাদের সাজা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মুজাহিদ আমিন উদ্দিন। গত বছরে রোজা না রাখার কারণে কিছু মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তারা রোজা রাখার প্রতিশ্রুতি দিলে মুক্তি দেওয়া হয়। এবার পরিস্থিতি ভিন্ন, গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে। আমেরিকার দেয়া বেশিরভাগ আব্রামস ট্যাঙ্ক হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে,
রাশিয়ার হামলায় ইউক্রেনের সেনাবাহিনী আমেরিকা সরবরাহ করা M1 আব্রামস ট্যাঙ্কের বেশিরভাগই হারিয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক কিয়েভের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, আমেরিকা সরবরাহ করা 31টি আব্রামস ট্যাঙ্কের মধ্যে সম্মুখ যুদ্ধে 19টি দখল, ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সাথে সংঘাতে ট্যাঙ্কগুলোকে সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ড্রোন এবং কামান হামলা মার্কিন তৈরি ট্যাঙ্কের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রমাণ হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি আরও জানিয়েছে, অবশিষ্ট প্রায় সব ট্যাঙ্কই সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাহার করা হয়েছে। ওয়াশিংটন 2023 সালের সেপ্টেম্বরে কিয়েভে প্রধান আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করে। এসব ট্যাঙ্ক মোতায়েনে কিছুক্ষণ পরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত আব্রামস ট্যাঙ্কের ভিডিও প্রকাশ করতে শুরু করে। এছাড়া অন্তত একটি ট্যাঙ্ক আটক করা হয় এবং আগস্ট মাসে ঠিক বাইরে পেট্রিয়ট পার্কে অনুষ্ঠিত আর্মি 2024 এক্সপ্লোতে প্রদর্শন করা হয়। 2023 সালের জানুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের কাছে এই ট্যাঙ্ক সরবরাহ করার অনুমতি দেওয়ার পর মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে এগুলোকে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেছিল। একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের শীর্ষ সামরিক গুপ্তচর কিরিল বুদানভ উল্লেখ করেছিলেন যে ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে খুব বেশি দিন টিকবে না, বরং শুধুমাত্র খুব নির্দিষ্ট সুপরিকল্পিতভাবে অভিযানে ব্যবহার করা উচিত। 2024 সালের ডিসেম্বরে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান স্বীকার করেছিলেন, আব্রামস ট্যাঙ্কগুলো ইউক্রেনের জন্য কার্যকর ছিল না। যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মার্কিন উস্কানির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং। মঙ্গলবার 4 মার্চে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়া মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে পাঠানোর বিষয়কে কেন্দ্র করে কিম ইয় জং বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে, তারা সমানই উস্কানি দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার জবাব দেবে বলে হুমকি দেন কিমের বোন। খবরে বলা হয়েছে, গত রোববার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়। ডয়চে ভেলে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতে এই পদক্ষেপ। অন্যদিকে রোববারই উত্তর কোরিয়া চলতি বছরের 4র্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এমন পরিস্থিতিতে কিম ইয় জং বলেন, যুক্তরাষ্ট্র তার পেট্রোয়াদের সংঘাতের রাস্তায় যেতে চায়, দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলেছে। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে, তাদের নিরাপত্তা যাতে শত্রুরা বিঘ্নিত করতে না পারে সেটা বিবেচনা করা উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আসার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি নিয়ে চলছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শীর্ষ বৈঠক ছিলেন। এরপরও ট্রাম্প বলেছেন তিনি কিম জং উনের সঙ্গে দেখা করবেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন কিম এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছেন। তিনি আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা নাও করতে পারেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।